বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বায়ে বসা আছেন বিরোধী জোটের নেতা, সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান। আর আমার ডানে রয়েছেন মিস্টার ইনাম আলী। আপনারা অনেকেই জানেন যে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড, যেটিকে কারি ক্ষেত্রে অস্কার হিসেবে আখ্যায়িত করা হয়, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম আখ্যায়িত করেছে, সে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা। এবং বাংলাদেশের প্রসঙ্গ আসলে, মাইগ্রেশনের প্রশ্ন আসলে, ইমিগ্রেশনের প্রসঙ্গ আসলে ব্রিটেনে তিনি থাকেন। সেখানে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যার শরণাপন্ন সবার আগে হন তিনি ইনাম আলী। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। ব্যারিস্টার আন্দালিব, যে প্রশ্ন দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, যেহেতু আপনি বাংলাদেশের রাজনীতি করছেন, একজন তরুণ রাজনীতিক, মিস্টার ইনাম আলী যদিও ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত, বাংলাদেশের সঙ্গেও যোগাযোগটা রক্ষা করে চলেছেন, নানা ধরনের কাজ করবার, বিশেষ করে চ্যারিটি ওয়ার্ক করবার চেষ্টা করছেন, এখানে অনেকদিন ধরেই করছেন। আর ব্রিটিশ রাজনীতির সঙ্গেও প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে বেশ প্রভাবশালী একজন মানুষ। সো আমি এবং রাজনীতিটা পর্যবেক্ষণ তিনি বেশ ভালোভাবে সেখানে করেন। যে প্রশ্নটা আলোচনায় নিয়ে আসতে চাই যে 2014-তে আমরা আছি, এই সময়টাতে যখন দ্রুত গতিতে পৃথিবী এগুচ্ছে, বাংলাদেশ এগুচ্ছে, সেই সময় বাংলাদেশের নেতৃত্ব দেবার জন্য যে ধরনের রাজনীতিবিদ দরকার, শিক্ষায়, মেধায়, যোগ্যতায়, আচারে আচরণে, কথাবার্তায়, পোশাকে আশাকে, সেরকম রাজনীতিবিদ বাংলাদেশে আছে কি না? আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নটা অনেক ব্লান্ট একটা প্রশ্ন, যে ইয়েস নোতে আনসার দেওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ হবে না। রাজনীতিতে বাংলাদেশ, আপনি বুদ্ধিমান, আপনি বুদ্ধিমানের মতো উত্তর দিন, কোনো অসুবিধা নেই। রাজনীতিতে ভালো মানুষ আছে, এবং আপনি যেই কয়েকটা ক্রাইটেরিয়া বললেন, হয়তো আরো এরকম অনেক কিছু আছে, আমি কিছু বললাম আর কি। জি, অফকোর্স আছে বাংলাদেশে, দূরদৃষ্টি সম্পন্ন, সৎ। তবে আজকের দিনে যেই রাজনীতিবিদরা ফোকাস হচ্ছেন নেগেটিভ অ্যাটিটিউড বা নেগেটিভ একটা এলিমেন্ট নিয়ে জাতির সামনে আসছে, এবং জাতি সেটাকে নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। আরেকটা কথা মাথায় রাখতে হবে জুলুর ভাই, যে ভাইকে আমি বলবো ব্রিটিশ বাংলাদেশি, যেহেতু 30 বছর যাবৎ ছিলেন। একটা ব্যাপার হলো বাংলাদেশের মতো করে চলে। বাংলাদেশকে পৃথিবীর কোনো দেশের সাথে কম্পেয়ার করাটা বুদ্ধিমানের কাজ হবে না। আমাদের ব্যক্তিগত রাজনীতি তো বাইরের কিছু না, সামাজিক ব্যবস্থার মধ্যে থেকেই রাজনীতি আসে। বাংলাদেশের মানুষের নিজস্ব একটা চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, প্রচন্ড আবেগ, সেভাবেই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জিনিস কাজ করে। তো কোনো দেশের সাথে কম্পেয়ার করাটা কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ। এটি তো ঠিক যে আমরা আমাদের সক্রিয়তা যেমন আমাদেরকে রক্ষা করতে হবে, একই সঙ্গে আমাদের তো অন্যদের সঙ্গে চলতে হয়, চলতে হচ্ছে এবং চলতে হবে। না, সেটা তো অবশ্যই সত্য, কিন্তু মাঝে মাঝে আমরা চেষ্টা করি কি, আমরা ইউকে সিস্টেম বা আমেরিকান সিস্টেমকে সম্পূর্ণরূপে বাংলাদেশের সাথে কম্পেয়ার করে বাংলাদেশকে আন্ডারমাইন করার চেষ্টা করি। বাট ইট ইজ নট জাস্ট এই জিনিসটা কোনোভাবেও। যেমন আমি নিজেও ব্যক্তিগতভাবে 7-8 বছর বিদেশে ছিলাম, ইউকেতেই ছিলাম। সেখান থেকে আসার পর প্রথম আমার কাছে মনে হতো এরকম তো আমরা দেখতাম না, এরকম দেখতাম না। পরে আজকে আমরা রিয়েলাইজ করি, বা গত 8-10 বছরে রাজনীতি করে রিয়েলাইজ করি, যে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনাটা বাংলাদেশের মতো করেই বানানো। আমরা প্রচন্ড আবেগ, এই কথাটা আমি বারবার বলছি, বিকজ আমাদের প্রত্যেকটা ডিসিশনের পিছেই কিন্তু আবেগ কাজ করে। আপনি সংবিধান লেখা থেকে স্টার্ট করে আমাদের প্রত্যেকটা অপারেশন, আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল মুভমেন্ট, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আবেগ কাজ করে। আমার মনে হয় বিশ্বের অন্য কোনো জাতি এত আবেগপ্রবণ কিনা, আমি বলছি না এটা কি রাইট অর রং, বাট এটা একটা ট্রুথ যে আমরা ইমোশন দ্বারা অনেক ড্রিভেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা লিডার্স তারা তো ঠিক করবেন এটা রাইট অর রং, এবং সেক্ষেত্রে যদি রং হয় তাকে সংশোধন করা, বদলানোর কাজটাও তো নেতাদেরই কাজ। বাট আমরা যখন দেখি যে আমরা বারবার প্রমিস করে রাখতে পারি না পলিটিশিয়ানরা, এবং সেই ক্ষেত্রে ইলেকশনের সময় তো সবচেয়ে বড় রুল হলো ইলেকশন জেতাটা, তো তখন দেখা যাচ্ছে যে আমরা জাতিকে বিভক্ত করার প্রক্রিয়ায় সেই আবেগের উপর ভিত্তি করেই কিন্তু আমরা চলে যাই। আপনি দেখুন, যখনই আমাদের দেশে নির্বাচন আসে, আমরা কিন্তু ডেভেলপমেন্টের চেয়ে বেশি অনেক ইমোশনাল ব্যাপারে আমরা ধর্মকে সামনে নিয়ে আসি, আমরা আমাদের অস্তিত্বকে সামনে নিয়ে আসি, সেগুলি নিয়ে আমরা জাতি বিভক্ত করি। এবং এটা সত্যি কথা যে এই ইমোশনটা অনেক বেশি কাজ করে। আপনি বাংলাদেশের রাজনীতি, আমি একটা পার্সপেক্টিভ থেকে লক্ষ্য করি, আপনি আমার চেয়ে অনেক বেশি দিন থেকে আপনি লক্ষ্য করছেন, এবং আপনি দেখবেন রাজনীতিতে যতই আপস এন্ড ডাউনস হচ্ছে,
অপারেশন অফ ব্রেইনের চেয়ে বেশি করে অপারেশন অফ হার্ট কিন্তু বাংলাদেশের মানুষের জন্য বেশি কাজ করে। এবং সেই ক্ষেত্রে মাঝে মাঝে আপনি ওয়েস্টের সাথে যদি কম্পেয়ার করেন, আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে যাই, এবং যার কারণে স্বাধীনতার এত বছর পরেও আমরা নিঃসন্দেহে অনেক এগিয়ে গিয়েছি, কিন্তু যতখানি আগানোর কথা ছিল সেই তুলনায় কিন্তু আমরা আগাইনি। তো আমার মনে হচ্ছে আপনি সময়ের চাহিদাটা বা প্রয়োজনের যে চাহিদা সেটি মেটাতে পারছে কিনা আমরা পাচ্ছি না। আপনি যদি এটা জিজ্ঞেস করেন আমি প্রয়োজন যেটি বা চাহিদা যেটি আমরা পাচ্ছি না, বিকজ যেসব সেক্টর আপনি যদি বিজনেস সেক্টর, এন্টারপ্রেনার সেক্টর, ডক্টর, এইটাতে যদি আপনি কম্পেয়ার করেন পলিটিশিয়ানদের, সেই তুলনায় ভালো ছেলেরা বা সামনের দিকে দেশকে নিয়ে যাবে সেই ধরনের ছেলেরা রাজনীতির প্রতি যথেষ্ট অনীহা এবং রাজনীতিতে আসতে চাচ্ছে না। এটা একটা ডিফারেন্ট ডিসকাশন। বাট এই রাজনীতিতে না আসার কারণে আজকে ইংল্যান্ডে ডেভিড ক্যামেরুনের মতো একজন ভদ্রলোক, হি শুড বি 46-48 years of age. He is the prime minister of the country, and he was, when he saw in as the prime minister, he was probably 42-43 years of age. তো এই যে ইয়াং নেতৃত্ব, ইউকের মতো একটা জায়গাতে ইয়াং নেতৃত্ব আসছে এবং তার বয়সের দিকে তাকিয়ে কেউ তাকে কোয়েশ্চেন করছে না বা তার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি নিয়ে কেউ প্রশ্ন করছে না, এটা একটা বড় ব্যাপার। আজকে আপনি বাংলাদেশে দেখুন কোনো ইয়াং ছেলে ক্যাবিনেট মিনিস্টার হিসেবে নেই, ফুল ক্যাবিনেট মিনিস্টার হিসেবে নেই। তো এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে। এই কারণে আমাদের সিনিয়র পলিটিশিয়ানদের সাথে যে আমাদের একটা বড় গ্যাপ, এই জন্য মানে ইফ ইউ ডোন্ট ট্রাস্ট ইউর চিলড্রেন দে উইল নেভার বিকাম ট্রাস্টওয়ার্দি। আপনার সন্তানকে বিশ্বাস করতে হবে। আমরা হোঁচট খাবো, আমরা ভুল করব, কিন্তু তার মধ্যে থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। আমার মনে হয় বাংলাদেশের যারা শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ এই জিনিসটা উপলব্ধিতে আনা উচিত, এবং ভালো হোক খারাপ হোক দেশটা অনেকখানি, আমি বলবো অনেকখানি, বিকজ আই রেসপেক্ট দ্য এক্সপিরিয়েন্স, নাথিং ক্যান বিট এক্সপিরিয়েন্স, দেয়ার শুড বি আ গুড ব্লেন্ড বিটুইন দ্য ইয়াং অ্যান্ড দ্য সিনিয়র জেনারেশন, এবং এভাবেই আমার মনে হয় এগিয়ে দেওয়া উচিত, যাতে করে আপনি যদি সেটা দেখতে চান আজকে 21st সেঞ্চুরির দিকে। আসবো আবার আপনার কাছে, মিস্টার এনাম আলী, let me take you my room of experience in this, what actually Mr. Andaleive said. And one হচ্ছে, yes, even West have an emotion, and you can see recent exercise is referendum, Scotland referendum. It was highest people come out for the vote. But why the people vote? If you look at the independent, the word, it wasn't, এটা কিন্তু ছিল না যে মানুষের স্বাধীনতার জন্য, এটা ছিল only disproportionate of economic benefits to the Scotland. স্কটল্যান্ডের একটা দেশ হিসেবে তারা ফুটবলে বলেন তাদের একটা নাম, স্কটল্যান্ড ফুটবল খেলতেছে, স্কটল্যান্ডের নেম নিয়ে তাদের এলাকায় একটা এলাকা যখনই আপনি যাবেন দেখবেন ওয়েলকাম টু স্কটল্যান্ড, ক্রিকেট খেলতেছে স্কটল্যান্ডের নামে। তাদের আত্মপরিচয়, তাদের নিজস্ব পরিচয় সবকিছু কিন্তু তাদের কোনোভাবেই বাধা বিপত্তি নেই, apart from only things if they win and if the country is separated, what they're going to benefit it? There's nothing apart from disproportionate of contribution to the Scotland. Even the recent reviewতে দেখা গেছে যে পাবলিক স্পেন্ডিং much higher কিন্তু স্কটল্যান্ডে। সো অবশ্যই দেখা গেছে যে আমরা স্কটল্যান্ডে অনেক বেশি পয়সা কিন্তু পাবলিক স্পেন্ডিং এ দেওয়া হচ্ছে। সুতরাং where is your complaint? Complaint is yes, you need a more power, you've got the parliament. তো যার জন্য মানুষ কিন্তু ওই ইমোশনের জন্য কিন্তু সবাই কিছু কাজ করেছে, মানে ওই টোটাল ক্যাম্পেইনটা করেছিল। বাট আই রিয়েলি স্যালিউট টু অ্যালেক্স সামন, সিঙ্গল হ্যান্ডেড only 6% নিয়ে এতক্ষণ মানুষকে যে নিয়ে আসছে, এবং এটি হচ্ছে পলিটিক্যাল পাওয়ার অফ এনি ইন্ডিভিজুয়াল গুড পলিটিশিয়ান। তারপর যখন সে হেরে গিয়েছে তখন বলল আই অ্যাকসেপ্ট দ্য ডেমোক্রেটিক রিজাল্ট or democratic verdict. এই যে কথাগুলো আমার কাছে মানে this is nothing to be shame of, I shouldn't follow of the country in which is your reference, to not to follow because I'm from Bangladesh. This is the concept should be follow, because that's the way when I defeat, আমি যখন ডিফিট তখন আমি সুন্দরভাবে ডিফিটে মানে নিতে হবে। দিস ইজ দ্য রেজাল্ট অফ দ্য ডেমোক্রেটিক রেজাল্টটা কিন্তু হি ইজ অ্যাকসেপ্ট দ্যাট। আবার দেখেন ডেভিড ক্যামেরন কি বলছে, সে বলছে আই হার্ড ইউ, মানে আমি তোমাদের কথা শুনছি এবং আই উইল ডেফিনেটলি কংগ্রেচুলেট ইউ ফর ইউর ভার্ডিক্ট। এই যে কথাগুলা আমরা শিখার প্রয়োজন, এবং আমাদের দেশে স্বাভাবিকভাবে আমি হেরে গেলে আমি তখনই বলবো নো, মিস্টার আন্দালিভ হ্যাজ ডান দিস, ডু দিস, ডিড দিস। সো এইগুলো থেকে আমরা বিরত থাকতে হবে। এইগুলো একটা প্রসঙ্গ।
আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে আমরা আমাদের যে বৈশিষ্ট্য, আমাদের যে সংস্কৃত বা আমাদের যে ঐতিহাসিক অনেক কিছু আমাদের মধ্যে কাজ করে, যেটা ইউর রেফারেন্স, ইউ সেড উই শুড অল প্রাউড দ্যাট হোয়াট উই হ্যাভ এজ এ বাংলাদেশি হিসাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা নিজেই কিন্তু ওইটা থেকে সরে যাচ্ছি। উই আর সাবস্ক্রাইবিং টু ওয়েস্টার্ন ভ্যালু টু আওয়ার লাইফস্টাইল। এখন বলবেন, আই গিভ ওয়ান এক্সাম্পল, only single example. Why in the television, any drama, any সংস্কৃত, when you finding a person who is not doing the right thing, সে কিন্তু ভালো কাজ সমাজে করতেছে না, সে অলওয়েজ একজন খারাপ লোক, বিভিন্নভাবে খারাপ প্রচারণা করতেছে, মানুষের মধ্যে গন্ডগোল করতেছে, ওরা কারা? ওরা কিন্তু টেলিভিশনে আপনার আমার মতো একজন লোক দেখাবেন না। টেলিভিশন সবসময় দেখাবে তার মাথায় একটা টুপি থাকতে হবে, তার জায়গায় একটা ছোট্ট একটা দাড়ি থাকতে হবে, সে একজন ইসলামিক তার এই ড্রেস কোড থাকতে হবে এবং তাকেই ধরা হবে। তখন যখন ওয়েস্ট যখন দেখে এটাকে আমরাই প্রমোট করতেছি, দিস পিপল শুড বি ব্যাড, ইটস নট কারেক্ট। সো এই যে আমাদের অনেক কিছু আমাদের মধ্যে কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড পলিসি রয়েছে। ইয়েস, উই হ্যাভ সাম পিপল, মেবি there is some দাড়ি, some টুপি, but not all of them. Again, same people, in same token is people who got a dress code, nice people, যে আমি ধনী হলেই আমাকে একটা পাইপ খেতে হবে, significant of your dress code that you are a rich man. That shouldn't be the case. A lot of people, rich men in this country, they don't have to take a cigar. আসলে অনেকগুলো পাইপ। সো এই যে আমাদের মধ্যে কাজ করে, এখন আসেন পলিটিক্সের যে কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে এই দেশে। ইয়েস, উই হ্যাভ এ ডিফারেন্ট নিড, আমাদের এদেশের প্রয়োজনীয়তা ডিফারেন্ট থাকতে পারে ইন রিফর্ম দ্য পলিসি। তারপর আমাদের মানুষের কল্যাণের জন্য যেগুলো প্রয়োজন হতো বিদেশে, ওইটা হয়তো প্রয়োজন নেই, এটা অলরেডি করে ফেলছে, এই ডিফারেন্ট থাকতে পারে। তারপর আপনারা আবার দেখবেন এদেশের কিছু কিছু পলিটিশিয়ান বলবেন যে আমরা ব্রিটেনের ডেমোক্রেটিক প্রসেস মডেল আমরা কিন্তু ফলো করতেছি, ওয়েস্টমিনিস্টার টাইপ ডেমোক্রেটিক প্রসেস এন্ড মডেল, এগুলো আমরা ফলো করতেছি। তা এখন আবার এইটা আবার ফলো করলে হবে না, তার কারণ হচ্ছে এটা হচ্ছে কিংডম। উই হ্যাভ এ হার ম্যাজেস্টি দ্য কুইন, সো উই হ্যাভ এ ডিফারেন্ট কাইন্ড অফ ডেমোক্রেটিক প্রসেস দ্যাট প্রাইম মিনিস্টার বলা হচ্ছে বাংলাদেশ কি সেটি করছে? তো এটা তো সম্ভব হবে না, এটা সম্ভব না, করছেও না, বিকজ ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট ইট, বিকজ এটা যদি এটা করতে হয় দেন উই হ্যাভ এ ডিফারেন্ট সিস্টেম অল টুগেদার। তখন আমরা কি করতে হবে, আমাদের একটা কুইনের প্রয়োজন। উই হ্যাভ টু হ্যাভ এ কুইন ফর দিস কান্ট্রি। We do have queen. so there is a difference between. So ejenno I am a great believer of reform and adaptation for any country. I was actually protest even in London when point based system Australia থেকে নিয়ে আসা হয়েছিল, এই লেবার পার্টি তখন ছিল, টনি ব্লেয়ার ছিল গভর্নমেন্টে, তখন উনি নিয়ে আসছিলেন। I was totally single handed, I was protesting all the way through, and today established in Tory party it was wrong, because Australia model of need of the country in বিলেতে ডিফারেন্ট। তো আমাদের প্রেক্ষাপটে, বিকজ আমরা ছিলাম হসপিটালিটি ইন্ডাস্ট্রির প্রয়োজনীয়তা ছিল, তা আমাদের এই জায়গায় অবস্থান বেশি, বাংলাদেশি রেস্টুরেন্টের সংখ্যা বেশি, মানুষের সংখ্যা বেশি অস্ট্রেলিয়া থেকে, বিজনেসম্যান, তো আমাদের এস্টাবলিশমেন্ট ফার লঙ্গার দেন পারহ্যাপস ইমিগ্রেশন ইন অস্ট্রেলিয়া। তো দেয়ারফর আমাদের অ্যাডাপ্টেশনের প্রয়োজন ছিল। আমি বলছিলাম যে ইয়েস, উই নিড এ পয়েন্ট বেস সিস্টেম, বাট উই নিড টু অ্যাডাপ্ট ইট। তো আমি মনে করি বাংলাদেশে এইভাবে অনেক কিছু আছে, অনেক প্রবলেম সমস্যা যেগুলো হয়তো অ্যাডাপ্ট করতে পারবেন, বাট ওয়েস্টার্ন পলিসিকে ফলো করে, বাট নট ফর আওয়ার ওন, আমাদের নিজস্ব যেগুলো আপনি বলছিলেন যেগুলো চেঞ্জ করে, যে বিদেশি জিনিসকে এদেশে এনে আমরা ওইটাকে ফলো করা, আমি মনে করি এটা কোনোভাবেই ঠিক হয় না। বাট ইউ হ্যাভ টু চেঞ্জ। ইয়েস, ইউ ক্যান থিঙ্কিং অ্যাবাউট any kind of policy you need to change for this country, whether it's a road, whether it's traffic, whether it's foreign policy, whether it's local policy, whether it's local union policy. You can change, you can follow how the concept is going on, maybe Germany, maybe it's other country, how they're doing it, and then you can bring this policy and you can change. That could be beneficial to the country, আমি মনে করি। আর যারা মনে করেন একদম কপিক্যাট করে যদি কোনো কিছু নিয়ে আসেন, that definitely do clash হবে, because without research you may be seen is fantastically work. সেটা যেটা আমি একটা এক্সাম্পল দিলাম যে অস্ট্রেলিয়ার মতো দেশ থেকে ওইটা একটা রেডিমেড একটা পয়েন্ট বেস সিস্টেম ফর দ্য ইমিগ্রেশনের জন্য নিয়ে আসা ছিল। সবাই মনে করছে দিস ক্যান বি, টনি ব্লেয়ার মনে হি ওয়াজ অ্যাকচুয়ালি প্রো ইমিগ্রেন্ট ছিলেন, উনি বলছিলেন মনে আছে স্কাই টেলিভিশনে যে ইমিগ্রেশন ইজ গুড ফর দ্য কান্ট্রি, প্রোভাইডিং
দ্য ইমিগ্রেশন ইজ কন্ট্রোল অ্যান্ড দিস ইজ হিজ কোড, এবং এটার জন্য ওটা নিয়ে আসা হয়েছিল, কিন্তু টোটালি ফেল. Today, immigration system has been failed in United Kingdom. Look at the student situation. Look at the everything has been destroyed in what it was before, I think. But now they're trying to catch up. They're trying to change korte hocche. So obviously, every country, it's nothing wrong to follow one country's success story to another country. আপনারা যেভাবে এই দেশে আমরা সবসময় ইন্ডিয়ার গুণগান পার্শ্ববর্তী দেশ হিসাবে রেফারেন্স নিয়ে আসি, এটা কোনোভাবেই মনে করি না যে রেফারেন্স, অবশ্যই কম্পারিজন ইজ গুড ফর দ্য কান্ট্রি, দ্যাট হাউ উই ক্যান কম্পেয়ার উইদাউট কম্পিটিশন. আই থিঙ্ক সাকসেস আমাদের জন্য কম থাকবে, আমাদের সাকসেস আসবে না আমি মনে করি. ব্যারিস্টার আন্দালিব। এনাম ভাই অনেকগুলি কথা বলেছেন, বাট একটা পর্যায়ে কিন্তু এনাম ভাই আমি যে কথাটা বলছিলাম নিজেই ওই কথাটার মধ্যেই ছিলেন। যেমন ভাই যখন বললেন যে বাংলাদেশে পলিটিক্স অনেক ডাবল স্ট্যান্ডার্ড আছে, ইংল্যান্ডের পলিটিক্স এর চেয়ে বেশি আছে। আমরা দেখেছি টনি ব্লেয়ার যখন নির্দ্বিধায় বুশকে অয়েলিং করতেন এবং ইরাকের যুদ্ধের জন্য ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন কোন একটা স্টুডেন্টের পিএইচডি কোন এক কাগজ দেখে বলেছিলেন এবং পরে কোনো কাগজই পান নেই। সো এরকম যদি আমরা আনতে চাই, মেবি আমি ডাবল স্ট্যান্ডার্ড ট্রিপল স্ট্যান্ডার্ড যাই বলি, মেবি দ্যাটস দ্য ল্যাঙ্গুয়েজ অফ পলিটিক্স। হ্যাঁ, পলিটিক্সে এগুলি চলছে, এরকম আমি অ্যাম্পল এক্সাম্পলস দিতে পারবো ইউকে ফ্লপ রাজনীতি। সেকেন্ড কথা আপনি যেটা বললেন যে ইউকেতে কুইন আছে, হ্যাঁ কুইন আছে, বা ইটস আ সিম্বল অফ প্রাইড। ইউকেতে আছে, ওই ইউকে কনস্টিটিউশন ইজ লার্জলি ডমিনেটেড বাই কনভেনশনস, দে হ্যাভ গট স্ট্যাচুজ, দে গট কমন ল, একুইটি, সবকিছু মিলিয়েই, বাট গোড়াটা হলো যে তাদের চিন্তা চেতনায় তারা ডেমোক্রেটিক, যেটা আমরা না। ইউকেতে চিন্তা চেতনায় যেমন মাইন্ডসেটটা যেমন টু বাও অ্যাট দ্য কুইন, ইউ সি her royal majesty and আপনি bow করেন, this is a convention, আপনি না করলে আপনার জেল হবে না, but this is a very strong convention that you need to follow, that you see the queen then you bow. তো আমার কথা হলো যে এটা ডিপেন্ড করে আপনি কিভাবে কতখানি রেসপেক্ট করেন। ভাইয়ের একটা কথা ইজ রাইট যে আমাদের কনস্টিটিউশন যখন করা হয়েছিল তখন ফরম্যাটটা আনা হয়েছিল, বিভিন্ন জায়গা থেকে ফরম্যাট এনে করা হয়েছিল, বাট আমরা এটা হয়তো বুঝতে পারিনি, বা আজকে পর্যন্ত আমাদের বুঝতে হচ্ছে যে সেই কনস্টিটিউশনটা সেই দেশের জন্য বানানো, সেখানকার মানুষের জন্য বানানো, আমাদের জন্য বানানো না। But can I come to you one question? Yeah, please. Do you think it's a good exercise that if I believe that this country should be independent, আমার জন্য মনে করি আমরা দেশটা ইন্ডিপেন্ডেন্ট করব, তাহলে কি আমাদের জীবন দিতে হবে, তাহলে কি আমাদের রক্ত দিতে হবে, তাহলে কি আমাদের জানমাল, আমাদের সবকিছু দিতে হবে? এটা তো ছিল না, এটা আমাদের জন্য শিকার জন্য না। যা স্কটল্যান্ডের কথা বলতেছি, স্কটিশ রেফারেন্ডামের স্বাধীনতা না, জিনিসটা আপনি স্কটিশ করতে পারবেন না, বিকজ সেই সময় পাকিস্তান আমাদের উপরে যে অত্যাচারটা করত সেই তুলনায় অত্যাচার এখানে করা হয়নি। এখানে যে অত্যাচারটা করা হয়েছে ইউকে এন্ড স্কটল্যান্ডের, ইট ওয়াজ মোর ইকোনমিক, আর ওইখানে আমাদের যে করাটা হতো আমাদের ভোটের অধিকারটা নিয়ে যাওয়া হচ্ছিল। এবং আমি আবার জিনিসটা বলবো যে ইউকের যে পেশেন্স আর আমাদের যে পেশেন্স বা আমাদের উপরে যে অত্যাচারগুলি সেই সময় হচ্ছিল, ৭১-এর ওই রিয়াকশনটা ওয়াজ আ নর্মাল রিয়াকশন। আর প্লাস আমরা তাদের সাথে পলিটিক্যালি ম্যাচিউরড খেলা খেলতে চেয়েছিলাম। ওই পলিটিক্সেও যখন হেরে গিয়েছিল তখন তারা রাতের অন্ধকারে পাকিস্তানি হানাদার বাহিনী, উনি যেভাবে কথাটা বলছেন আমরা সেই 1971 এর ইস্যুতে বা তার আগের ইস্যুতে না যাই, এখনো দেশে অনেক ন্যাশনাল ইস্যুস থাকে, বর্তমানের প্রসঙ্গে বোধহয় মিন করেছে যে যেগুলোতে হয়তো এই যে ইলেকশন নিয়ে একটা বিতর্ক হয়, অনেক ইস্যু আছে যেগুলো ন্যাশনাল ইস্যু, যেখানে হয়তো রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছতে পারছে না, সেখানে একটা রেফারেন্ডামে গেলে কি হয়? না, এটা হবে না, এটা এই জন্য হবে না, বিকজ আমি আপনাকে বলছি এই জন্য হবে না, কারণ আমাদের এখানে অনেক সামাজিক বৈষম্য আছে। আমাদের মানুষ হিসাবে আমাদের ক্লাস যেই ডিসক্রিমিনেশন, এটা অনেক বেশি চরম বাংলাদেশে। আপনি ইউকের সাথে বাংলাদেশের কম্পারেটিভ স্টাডি কোনো সময় করতে পারবেন না, বিকজ বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা এবং তাদের ডিসিশনের প্রক্রিয়া, তারা আপনাকে ভালোবাসবে, আপনাকে ভোট দিবে বিকজ দে আর ফন্ড অফ ইউর ফাদার, আপনাকে ভোট দিবে বিকজ দে আর ফন্ড অফ ইউর ব্রাদার। ফর আমি যেটা বারবার বলছি, জিনিসটা যত আপনি হালকা করতে চান, আপনি চেয়ে দেখুন না বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বা বিরোধী দলের নেত্রী যে সম্পূর্ণ আসছে, বা আমরা যারা রাজনীতি করছি, আমি যখন এমপি হয়েছি আমার কোনো পরিচয় ছিল না। Basically, my father was a very popular leader, and I was holding ধানের শীষ, and I was given an opportunity. এখন আমি ভালো করি না খারাপ করি সেটা পরের কথা। সো যেখানে আপনার যেমন আপনি অনুষ্ঠানের আগেই আমি আপনাকে যেটা বলছিলাম, দ্য ইউকে মেম্বার অফ পার্লামেন্টের কাজ হলো টু মেক লস, আর আমাদের কাজ হলো কার অপারেশন করতে হবে, কার আকিকা, কার কোনটা, এই ট্রু, দিস ইজ ট্রু, কার বিয়ে যেতে হবে,
কার কোথায় করতে হবে, পার্সোনাল অ্যাটেনশন দিতে হবে যতখানি সম্ভব আমাদের কনস্টিটুয়েন্সির মানুষের উপর। এবং মানুষের এক্সপেকটেশন এত হাই যে আমাকে আওয়ামী লীগ সরকারের গত আমলের একজন মন্ত্রী বলেছিলেন, তিনি মন্ত্রী ছিলেন, আমি নাম নিয়ে বলতে পারি, বলা ঠিক হবে না, তিনি বলেছিলেন বাবা আমি মনে হয় এমপি হতে পারবো না, কারণ আমার এলাকার মানুষ মনে করে 20,000 লোককে আমার চাকরি দিতে হবে। And this expectation is very logical existing in this country. আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না। যার কারণে আপনি দেখবেন বাংলাদেশে অনেক বেশি, আপনি জানেন বাংলাদেশের ডেভেলপমেন্ট কাজ করে আপনি কখনোই ক্ষমতা আসতে পারবেন না। আপনি ডেভেলপমেন্ট কাজ করে, শুধুমাত্র ডেভেলপমেন্ট কাজের উপরে বেস করে আপনি কখনোই ক্ষমতা আসতে পারবেন না। এবং আপনি যদি হিসাব করে দেখেন আপনি পারেননি, কারণ আমরা চেষ্টা করেছি আমাদের চিন্তা চেতনা, স্বাধীনতা, গণতন্ত্র, যেটা আমরা কখনো কখনো নিজেরাও বিশ্বাস করি না, কিন্তু সেটার জন্য আমরা সকাল বিকাল জীবন দিয়ে দিচ্ছি এবং আমরা আন্দোলনে যাচ্ছি। তো সুতরাং ইউকের সিস্টেমের সাথে বাংলাদেশের সিস্টেমকে, হ্যাঁ অবশ্যই গুড পার্টস যেগুলি আপনি যেটা বললেন, মিউচুয়াল রেসপেক্ট যেটা ইউকেতে, এটা তো আই মিন মানে বলার বাইরে। এই জিনিসগুলি শুধু ইউরোপ কেন, আমেরিকা বলেন, যেসব জায়গাতে বলেন, যেটা বাংলাদেশে আনফরচুনেটলি বাংলাদেশে এটা মিসিং। আমার মনে হয় এটা আমাদের সমস্যা, আমাদের ব্যক্তিগত, আমাদের পার্সোনালিটির সমস্যা, যে আমরা আত্মসমালোচনা, আত্মশুদ্ধি বা সহিষ্ণুতা আমাদের মধ্যে অনেক কম। আমরা যদি কনস্ট্রাকটিভ সমালোচনা করি তাহলে আমরা মনে করি আপনি আমার বিরোধী, আপনি আমার বিরুদ্ধে, আপনি আমার শত্রু। এই মাইন্ডসেটটা আমাদের দেশে স্টার্ট হয়ে গিয়েছে। এবং আজকে বাংলাদেশ পার্লামেন্টের কি অবস্থা, বাংলাদেশের পার্লামেন্টে যদি আপনি, যখন আমরা ছিলাম এমন একটা সম্পর্ক ছিল, এখানে সরকার দল আর বিরোধী দলের কোনো ব্যবস্থা ছিল না। এখানে একজন আরেকজনকে হত্যার জন্য দায়ী মনে করছেন, বা রাজনীতিটা এভাবে নিয়ে যাওয়া হচ্ছে, যখন আমার নামে আপনি 100 মামলা দিবেন, 20টা মামলা দিবেন, 30টা মামলা দিবেন, আমি যখন জেল খাটবো। সো ন্যাচারালি এনি হিউম্যান চিন্তা করবে যে আমি যখন সুযোগ পাবো আমি সেই জিনিসটার সমান সমান করে দিব। এর উপরে যদি উঠে আপনি চিন্তা করতে পারেন, দেয়ার কামস দ্য গ্রেট লিডার। আমি মনে করি আমাদের বাংলাদেশে একটা সামাজিক রেভলিউশন হওয়া খুব ইম্পর্টেন্ট, যেখানে আমাদের বুঝতে হবে, যেমন আপনি আর উন্নয়নের কথা বলছেন, আমি যদি মনে করি উন্নয়নের কথা যেটা আমাদের গ্র্যাজুয়ালি যাচ্ছে, আজকে 6.5, এটা তো রাতারাতি হয়নি বা সামনে আরো দিয়ে যাবে, এর মধ্যে থেকেই আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমার মনে হয় বাংলাদেশে অনেক বড় একটা রেভলিউশন দরকার, মানুষের সোশ্যাল জ্ঞান যেটা, সেটা অনেক আমাদের বাড়াতে হবে, যাতে করে বাংলাদেশের রাজনীতিতে আপনি পরিবর্তন আনতে পারবেন। এবং আপনি সব জায়গায় পাবেন বাংলাদেশে, আপনি নট নেসেসারি অনলি পলিটিক্স, আপনি ব্যবসাতে যান, আপনি চাকরিতে যান, এই সব জায়গায় আমাদের রিভলিউশন অলরেডি স্টার্টেড। আই থিংক আমার মনে হয় পৃথিবীতে এই রিভলিউশন স্টার্ট হয়ে গেছে। অ্যাকর্ডিং টু দ্য ফিগার, আই থিংক 6.8 billion people out of this 4 billion people already using the mobile. So that is really contents of communication. আমার মনে হয় যে people will absorb and educate in better form of what is actually you're referring. Then হয়তো এই যে কথাগুলো আপনি বললেন, আসলে আমি আপনাকে এই রিভলিউশন কিন্তু হবে। আমি আপনাকে বলি, আমার মনে হয় বাংলাদেশের আমাদের মোরাল ভ্যালুজ অনেক উপরে ওঠানো উচিত। মোরাল ভ্যালু নেমে যাচ্ছে অনেক। হ্যাঁ, মোরাল ভ্যালুসটা হলো সবচেয়ে, মোরাল ভ্যালুসটা মানে অনেকে বলবে সংবিধানের 4টা পিলার বা এটা না। মোরাল ভ্যালুসটা খুব বেসিক, যেটা আমাদের স্কুলে শেখানো হয় না, যে সত্য কথা বলিবে, কারো আমানত খেয়ানত করিবে না, মানুষের এই দায়িত্বটা আমাদের, এই বেসিক জিনিসগুলিতে আমাদের অনেক আসতে হবে। আমাদের দেশে আজকে দুর্নীতিবাজ লোকদের সামাজিক স্বীকৃতি চলে আসছে, যারা অনেক রাজনৈতিক কথাবার্তা বলে। আপনি দেখুন, আপনি হয়তো ছিলেন না, আমাদের ইসলাম নিয়ে ক্যাবিনেট মিনিস্টার যেভাবে কথা বলছে, না আই মিন বাংলা ইসলাম নিয়ে, ইসলামের শত্রু অনেক মানুষই আছে, বাট আপনি জাস্ট ইমাজিন করে দেখুন যে এই মাইন্ডসেটের, যে লতিফ সিদ্দিকী সাহেবের মতো এই মাইন্ডসেটের একজন লোক বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রেসিডিয়ামের সদস্য ছিলেন। তার মানে the value of the presidium. Absolutely. That's what the more important. And প্রবলেমটা হচ্ছে কি, আমরা এখানে আপনাকে একটু প্রশ্ন যেটা করতে চাইছিলাম, যে এই যে একটা দলের শীর্ষ পর্যায়ের নেতার কথা বললেন, উনিও একটা দলের প্রধান, বা যারা পার্লামেন্টে যাচ্ছেন বা যারা মন্ত্রিসভায় যাচ্ছেন, তাদের আসলে আমি একটু আগে প্রথমে যখন ব্যারিস্টার আন্দালিবকে প্রশ্ন করছিলাম যে কথাবার্তা, আচার আচরণ, পোশাক আশাক, নানান কিছু প্রসঙ্গ টেনে এনেছি, এগুলো কিরকম আসলে হওয়া উচিত, বা এগুলো যেরকম চলছে সেরকমই থাকা উচিত না সময়ের সঙ্গে সঙ্গে, বা এর জন্য কোনো বিশেষ কোনো ব্যবস্থা অন্যান্য দেশের এক্সপেরিয়েন্স থেকে কি মনে হয় যে কোনো ক্যাবিনেটে যখন যাবেন একজন, তার আমি আপনাকে বলি, সারা জীবন যেভাবে রাজনীতি করেছেন, যখন তিনি রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন দেশের বাইরে বা দেশের ভেতরেও গণমাধ্যমে, তখনও যদি তিনি সেই একই ভাষায় কথা বলেন, একই পোশাকে থাকেন,
একই আচরণ করেন, যেটি ব্যারিস্টার আন্দালেভ যদি ভোলায় গিয়ে তার কনস্টিটিউয়েন্সিতে যে আচরণ করবেন, এখানে বসে কোনো গণমাধ্যমে বা কোনো অন্য একটা বা সিভিল সোসাইটির সঙ্গে মিটিংয়ে যদি তিনি একই ধরনের বিহেভ, একই ধরনের অ্যাপ্রোচে কথা বলেন, সেটি সঙ্গত কিনা? বিশেষভাবে দেশের বাইরে যারা বসবাস করেন অনেকেরই বিভিন্নভাবে ইন্টারেস্ট, দেশের আমার মতোই অনেক লোক দেশকে ভালোবাসেন, দেশের উন্নতির জন্য কামনা করেন, আশা রাখেন। যখন এই ধরনের মিডিয়া এক্সারসাইজ বিভিন্ন গণমাধ্যমে চলে আসে, বিভিন্নভাবে ব্লগে চলে আসে, এটা আমাদের জন্য অবশ্যই লজ্জার ব্যাপার। আমি এটা বলি, আজকের প্রেক্ষাপটে যেমন যে ওয়াইজেস নিয়ে, একটা স্যালারি নিয়ে, এই ক্রিকেটের কোচ নিয়ে, এটা কি হচ্ছে, দিস ইজ গোয়িং টু অল ওভার দ্য কান্ট্রি, অল ওভার দ্য ওয়ার্ল্ড, ডিফারেন্টভাবে কিন্তু এভরি স্পোর্টস ওয়ার্ল্ডের বিভিন্ন কিন্তু পত্র পত্রিকায় কিন্তু নিউজটা আসবে। এটা কি ট্রান্সলেট করে না যে আমাদের দেশ একটা লোককে আমরা নিয়োগ করি, ওকে আমরা পয়সা দেই না বা দেই, যেটাই হোক, এটা তো এই এক্সারসাইজটা তো ঠিক না। আমি একজন লোককে নিয়োগ করব, আই মাস্ট হ্যাভ এ ডকুমেন্টেশন দ্যাট এনি ইন্টারনাল ম্যাটার শুড নট বি লিক আউট টু দ্য পাবলিক, বিকজ ইউ আর এ পাবলিক ফিগার। উই মাস্ট হ্যাভ এ কাইন্ড অফ, আমরা যেমন যে কোনো কাজ করি আমরা এনডিএ, বিফোর উই গো টু দ্য কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট উই মাস্ট ডু এনডিএ। তখন কি হয়, আই এম অ্যাকচুয়ালি অ্যাভয়েড বাই দ্য রুল দ্যাট আই হ্যাভ টু এভরিথিং কনফিডেন্সিয়াল। সো এই যে আজকে পয়সা দেওয়া হচ্ছে না বা দেওয়া হচ্ছে, আমি জানি না কতটুকু, জাস্ট আমি আজকের পেপারে দেখে আমার জন্য এটা লজ্জার ব্যাপার। বিভিন্নভাবে হয়তো আমার ইনভলভমেন্ট বিভিন্নভাবে বিভিন্ন দেশের সাথে, তখন বলবে এনাম তোমাদের দেশে তো পয়সা পে করে না, এটা উত্তরটা কি? এটা একটা লজ্জার ব্যাপার, ঠিক না? সো দিস এক্সারসাইজ মাস্ট বি কন্ট্রোল। এটা হচ্ছে, আর আমাদের এই যে ইসলামের ব্যাপারে যে কথা বলছেন লতিফ সিদ্দিকী, এটা অবশ্যই, এটা তো অল মুসলিম জাহান হিজ কন্ডেম ফর হিজ স্পিচ। অ্যান্ড অনেক, ইভেন সৌদি আরবে দেখেন বিভিন্ন নিউজ পেপার হ্যাজ বিন published in many different forms. আমি একটু অ্যাড করি আপনাকে, এই লতিফ সিদ্দিকীর মতো একজন মানুষ কি বললো না বললো, এটা ইসলামের তেমন কিছু যায় আসে না। বাট আমি যে কথাটা বলার চেষ্টা করছি, যে দ্য পয়েন্ট ইজ, এই লেভেলের এরকম মানসিক ভারসাম্য বলবো না আমি, মানে জাতীয় উন্মাদ টাইপের একজন লোক যে বাংলাদেশের রাজনীতিতে কত উপরের পজিশনে আছে, that is very alarming. আপনি বুঝতে পারছেন আমার কথা? যে আওয়ামী লীগের মতো একটা দলের প্রেসিডিয়ামে এতদিন যাবত আছেন, এবং এতদিন, মানে এই লোক যদি বলে থাকেন যে হজ করা মানে আমাদের টাকা চলে যাওয়া, তার মানে হজকে যিনি কোয়েশ্চেন করেন তার কাছে আই এম শিওর নামাজটা ইজ ওয়েস্ট অফ টাইম, বা রোজা রাখাটা হবে ইজ ডায়েটিং, মানে পুরো ইসলামকে নিয়েই তার একটা মকরি যে চিন্তা ভাবনা, এই ধরনের চিন্তা চেতনার একজন লোক যদি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারক স্থানে থাকে, শুধু আওয়ামী লীগ না, যে কোনো পার্টিতে এই ধরনের লোক আমি মনে করি না, কোন লেভেলে থাকে ডিপেন্ড করে, কত দলেই তো কত নিচের জায়গা থাকে না, প্রত্যেক every bedroom has a toilet, you don't go and sleep in the toilet. হ্যাঁ, তো রাজনীতি করতে আসলে অনেক ধরনের মানুষ রাজনীতি করে। আমি সেটাই বলছিলাম যে অনেক অ্যালার্মিং। আমি জাস্ট আপনার জিল্লুর ভাই, সরি আপনি শেষ করেন। আমি বলতেছি যে অফকোর্স এই দেশে আমাদের লন্ডনে হয়তো বা বিভিন্ন দেশে কাজ করে মানুষ কাজের জন্য কাজ করা হয়। অনেক সময় অবশ্যই পলিটিক্যাল পার্টি যখন পজিশনে থাকে তার কিন্তু প্রয়োজনীয়তা থাকে একটু কারেকশন করার জন্য, বিকজ অপোজিশন অবশ্যই একুজ করবে, ইম্পসিবল হেডলাইন তারা করবেই। সুতরাং এটাকে কারেক্ট করতে হলে মিনিস্টার ওই স্ক্রিপ্টকে তার মতো করে ওইটা দিতে হবে সরকারকে প্রোটেক্ট করার জন্য, ঠিক? এটা তো জব, ইটস এ কাইন্ড অফ জব। বাট যখন আমি দেখি বাংলাদেশে অনেক সময় ওই কাজের সাথে কোনো মিল নেই, শুধু ক্রিয়েটিং এ হেডলাইন, তখন কিন্তু আমার কাছে খুবই ভাবতে অবাক লাগে। যখন একজন মিনিস্টার বা একজন পলিটিক্যাল লিডার মেকিং এ স্পিচ, নিউজ ফ্রি স্পিচ, আমার জন্য নিউজ ফ্রি স্পিচ হচ্ছে একটা স্পিচ আমি শুনতে আমার ভালো লাগে, যে উনি পারপাসলি নিউজটা দিচ্ছে নিউজের জন্য না, মানুষের জন্য দিচ্ছে, এটা হচ্ছে মেন প্রায়োরিটি। কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে ওই ক্রিয়েটিং এ নিউজটা হচ্ছেই ফার্স্ট প্রায়োরিটি, মানুষের কল্যাণের জন্য ওই নিউজটা হচ্ছে না। তো এই যে এক্সারসাইজ, এমন একটা কথা বলতে হবে যার হয়তো কোনো নিউজ হবে না, এবং এটি হচ্ছে পিওরিটি। আপনি দেখেন আজকে গণমাধ্যমে যত প্রোগ্রাম দেখেন আজকে, ওয়াই প্রোগ্রাম ইজ ডমিনেটিং টু দ্য হোল ওয়ার্ল্ড ইজ বলতেছে রিয়ালিটি শো। ওয়াই চ্যানেল 4 ইজ রানিং ইন ইউকে, একজন মানুষ খাচ্ছে, একজন মানুষ তার জীবনের লাইফটা নিয়ে মানুষ, ভিউয়ার ইজ মাচ হায়ার। ওয়াই? বিকজ পিপুল আর এক্সাজারেশন, দে ডোন্ট ওয়ান্ট টু সি, দে ওয়ান্ট টু সি দ্য রিয়ালিটি। সত্যি না যে মানুষ, এই জন্য বাংলাদেশের এই পলিটিক্যাল এক্সারসাইজ অফ এক্সাজারেশন অফ
ক্রিয়েটিং এ নিউজ, এটা থেকে বিরত থাকতে হবে। এবং রিয়েলিটি মানুষের কল্যাণের জন্য কোনো কাজ করতে গিয়ে যদি নিউজ ক্রিয়েট হয় এবং এই নিউজটা যদি নিউজ ফ্রি হয়, অসুবিধাটা কি? অসুবিধাটা কি? এই যে মানুষকেও এটা শিখাতে হবে দ্যাট ইজ নট অলওয়েজ আমাদের মিনিস্টার আসছেন আমরা নিউজ করতে হবে, টেলিভিশনে আসতে হবে, এটার প্রয়োজন নেই। নিউজ আসবেই। আমাদের আজকে বিদেশে আমরা অনেক সময় দেখি, অবশ্যই যে বললাম নিউজের অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে, গণমাধ্যমের অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে, টক শোর প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে, কিন্তু তার মধ্যে একটা যুক্তি থাকতে হবে যে ওয়াই উই আর মেকিং এ কন্টেস্ট অফ দ্য আর্গুমেন্ট বিটুইন টু হোয়াটএভার আর্গুমেন্ট ইজ। বাট এখন যদি করি আর্গুমেন্টের জন্য আর্গুমেন্ট করতে হয়, তাহলে তো রেজাল্ট ইজ জিরো। সুতরাং আর্গুমেন্ট হ্যাজ টু বি স্ট্যান্ড, ইজ আর্গুয়েবল। It's like your profession, he has to be jurisdiction before you take to somebody to the court. When is no jurisdiction, it's no point to take somebody to the court. না আমাদের আপনি বিশেষ করে আমি আপনাকে বুঝাই, আপনি যা বাংলাদেশের ডেফামেশন লতে এখনো কেউ কোনোদিন জেল খাটে নেই, যেটা ইউকেতে অনেক অনেক উদাহরণ আছে। হ্যাঁ, আর বাংলাদেশের মিডিয়াটা সবকিছু সিস্টেমই তো ভালো খারাপ। আমি মিডিয়ার লোক না, বাট মিডিয়ার আমার আসা যাওয়া আছে বা সবার সাথে সম্পর্ক আছে। আমি আমার রাজনীতিবিদের পার্সপেক্টিভ থেকে যতদূর দেখি, যে আমি মনে করি বাংলাদেশের মিডিয়া গণতন্ত্রের একটা স্তম্ভ হিসেবে কাজ করে। দ্য অনলি ফোরাম যেখানে অ্যাটলিস্ট আমরা বসে একটু কথা বলতে পারি, এর চেয়ে বলা যায় না। তবে এটাও সত্য যে মিডিয়াও সমালোচনার বাইরে না, বিকজ দেখা যাচ্ছে যে অনেক মিডিয়ার মালিকরা সরকারের দলের বা সরকার দ্বারা অনেক বেনিফিটেড, তো কিছু ক্ষেত্রে ডেফিনেটলি একটু কার্টেল করতে হয়, because it's the survival of the fittest. We can understand this TV channel would cost you 200 crore টাকা, so কালকে আমরা we have seen examples যেখানে রাতারাতি টেলিভিশন চ্যানেল বন্ধ হয়ে গিয়েছে। তো সেখানে আমি শিওর যে বেঁচে থাকাটা অনেকটা বড় কথা, বা তার মধ্যে থেকেও বাংলাদেশের মিডিয়া যেই কাজ করে আপনি কল্পনা করতে পারবেন না। যেভাবে মন্ত্রী মিনিস্টার এবং আজকে পর্যন্ত যত মন্ত্রী মিনিস্টার এবং যত দুর্নীতিবাজদের বিচার হয়েছে, সামাজিক বিচার এবং যদ্দুর বিচার, যা যা যতটুকু হয়েছে শুধুমাত্র মিডিয়ার জন্যই হয়েছে। এর বাইরে আপনি বলবেন এর জন্য মিডিয়ার প্রাইসও পে করতে হয়েছে। আজকে সারা বাংলাদেশের সাংবাদিকদের যে অবস্থা, আজকে সাগর রুনির মতো সাংবাদিক দেশে মারা গিয়েছে, যেটা আপনি ইউকেতে খুঁজেও পাবেন না, যে এবং সেটার বিচার হয় নাই, হচ্ছে না। তো আমি মনে করি মিডিয়াও আমাদেরই একটা স্তম্ভ এবং করছে, বাট মাঝে মাঝে কিছু কিছু জায়গা আমরা ম্যাচিউর না। যেমন আমি লক্ষ্য করেছি ভারতেও আজকাল দেখি ক্রিমিনাল অ্যারেস্ট করে মাথাটা কভার করে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা এখন হয়তো বাংলাদেশে স্টার্ট হয়নি, বাট আমি শিওর হয়ে যাবে। আপনি অ্যারেস্ট হওয়ার সাথে সাথে আপনাকে র্যাব সামনে দাঁড় করিয়ে দিবে, আপনার সামনে 4টা অস্ত্র রাখবে, বাট মিডিয়া হয়তো আপনাকে দেখাবে, বাট আপনি বেকসুর খালাস হয়ে বের হবেন সেটার কোনোদিন মিডিয়া দেখাবে না। তো কিছু কিছু জায়গায় উই আর স্টিল বেবি, আমাদের মিডিয়া ইজ স্টিল বেবি, উই আর স্টিল ওয়ার্কিং অন ইট, বাট আই এম শিওর বাই টাইম we will improve. These are the serious allegation in outside the Bangladesh in terms of media law, যে হচ্ছে যে মানুষকে একজন মানুষকে because he's only maybe arrested doesn't mean exactly true, but আমরা এখানে মিডিয়া ট্রাই যেটা হচ্ছে এটা আবার অনেক ক্ষেত্রে এই কারণেও হচ্ছে বিকজ যেই ভদ্রলোক যতই দোষ করে থাকুক, আমাদের বিচার ব্যবস্থাটা অনেকখানি এমন হয়ে গিয়েছে যে মিডিয়া যদি এটাকে একটু আপনি একটু অ্যাড করে আপনার ভালো, মিডিয়া যদি এটাকে কভার আপ না করে আলটিমেটলি এই বিচার হবে না। তো সেই ক্ষেত্রে মিডিয়াও দেখা যাচ্ছে যে এর পিছে লেগে থাকতে হবে, কারণ ওয়ান্স মিডিয়া থেকে বের হয়ে গেছে। আমাদের খুব রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, মিডিয়াও মানে চুপচাপ বেসিক ব্যাংকের প্রায় 4-4.5 হাজার কোটি টাকা বের হয়ে গিয়েছে, এবং সেখানে দ্য প্রাইস দ্য চেয়ারম্যান হ্যাড টু পে ইজ জাস্ট টু রিজাইন। সো ইউ মেক 4,500 crore টাকা, অর আপনি এত বড় স্ক্যামের সাথে জড়িত, দ্য প্রাইস টু পে ইজ ইউ জাস্ট রিজাইন। মিডিয়া যদি এটাকে কভার আপ করে, আরো যদি প্রতিদিন লিখতে থাকে, তাহলে এই লোকের জেল হবে। শুধু মিডিয়া চুপ, হি ইজ প্রবাবলি মোনাকো ইন সাম ইয়ট হ্যাভিং আ গুড টাইম। তো আমি সেটা বলার চেষ্টা করছি, বাট প্রত্যেকটা সেক্টরের মধ্যে আমি তারপরও বলবো যে হ্যাঁ, মিডিয়া আজকের দিনে বাংলাদেশে গণতন্ত্রের স্তম্ভ হিসাবে ভালোভাবে কাজ করছে কম্পেয়ার টু আদার। বিকজ ইউ সি, আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা কি, আপনি যে কথাটা বললেন আমি আপনাকে বুঝালে আপনি বুঝতে পারবেন, আমাদের রাজনীতিটা অনেকখানি চাটুকারিতার উপরে নির্ভর করে, যেটা হয়তো বিদেশিদের জন্য খুব হাস্যকর মনে হবে, বা ইটস ট্রু। আমি একটু বললাম না, আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল প্রধানমন্ত্রী। ডেভিড ক্যামেরুন আর বারাক ওবামা ইজ নাথিং কম্পেয়ার টু
No, trust me, because if দেশের ভিতরে যে ক্ষমতাটা তারা এক্সারসাইজ করেন, David Cameron wants to do something tomorrow, there has to go to the House of Commons, Daily Mirror আসবে এখানে. Barack Obama wants to take a holiday to Bali Beach, he has to go to the Senate. If Bangladesh Prime Minister wants to do something, 5 থেকে 100 এমপি বলবে আপা আমার এটা মনের কথা, আপনি বলে দিলেন, আপা বা ম্যাডাম, হ্যাঁ আপা বা ম্যাডাম, এক্স্যাক্টলি, আই মিন যেই হোক, বা শুধু আপা না ম্যাডাম না, এটা যদি কোনো রাষ্ট্রপতিও থেকে থাকে এই দেশে, আমাদের পার্সোনাল আমাদের ক্যারেক্টার, আপনি যদি পার্লামেন্টে isn't a contradict your আপনার কথাটা আগে, you said before that we do not want to follow other countries' culture, then if you follow this culture, then we're in the real trouble. আমি তো কন্ট্রাডিক্ট করছি না, আমি আপনাকে বুঝাচ্ছি, আমি বারবার বলছি যে যখন আপনি বস্তুনিষ্ঠ কথা বলে, যখন আপনার বিরুদ্ধে ম্যাটেরিয়াল থাকবে না, তখন আপনি এই ধরনের চাটুকারিতা করে আপনি মন্ত্রী হবেন, এমপি হবেন। আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? But this is political culture of this country. That's what I'm trying to say. That's what, শুধু তাই না, এটা পলিটিক্যাল কালচার বলছেন কেন? আপনি আপনার কোম্পানির এমডি যদি, চেয়ারম্যান যদি হন, এমডি যদি হন, আপনি আপনার 16 বছরের ছেলেকে ডিরেক্টর বানিয়ে দিবেন। So it's us. It's not about politics. Absolutely. It's us. এবং ওই 16 বছরের বয়সের ডাইরেক্টর বা 18 বছরের ডাইরেক্টরকে 50 বছর এক্সপিরিয়েন্স জেনারেল ম্যানেজার স্যার বলে ডাকবে এবং তাকে তেল দিতে হবে। আমাদের দেশের কালচারটা সেরকম হয়ে আসছে। আপনি যদি পার্লামেন্ট প্রসিডিং এ দেখেন, আমরা যদি 10 মিনিট বক্তব্য দেই, আমরা যদি আওয়ামী লীগ কেউ যদি করে 75 থেকে স্টার্ট করবে, 71 স্বাধীনতা যুদ্ধ থেকে স্টার্ট করবে এবং 4-5 মিনিট শুধুমাত্র ধন্যবাদে যাবে, এবং সেম যদি আমাদের এখান থেকেও যদি করে, এগুলি কারা করছে? এগুলি সিনিয়র পলিটিশিয়ানরা কিন্তু কম করছে। এগুলি যারা আপকামিং হতে চাচ্ছে, যারা কনস্ট্রাকটিভ কথা বলার ক্ষমতা রাখে, তাদের মুখ থেকে কিন্তু এই কথাগুলি বের হবে না। আন্দালেভ, আমি আসছি আপনার কাছে, মিস্টার এনাম আলী, আমরা শেষের দিকে, সো কনক্লুড করতে হবে। হ্যাঁ, পপুলারিটি অফ কোর্স এভরি পলিটিশিয়ান হাংরি থাকেন পপুলারিটির জন্য। অবশ্যই যখন নতুন ইউ হ্যাভ 3-4 মিনিটস, নতুন পলিটিক্যাল পার্টি থেকে যিনি আসবেন, উনি টেক টাইম ইন পার্লামেন্ট টু মেক এ লং স্টোরি, অ্যাজ ইউ স্যাড। এটা কিন্তু আসলে পার্লামেন্টের কোড অফ প্র্যাকটিসে থাকতে হবে যে ইউ হ্যাভ টু অ্যালাউ সার্টেন টাইম। ইটস নট এ বিগ টাস্ক যে এটাকে কন্ট্রোল করতে পারবো না, এটা কন্ট্রোল করতে পারবে স্পিকার নিজে, যখন ওটা বলবেন, এটা উনি সময় কতটুকু দিবেন, এটা নিজে করতে পারবে। এটার জন্য আমি অন্য দেশের রুল ফলো করতে হবে না। ইট ইজ অনলি, ইটস ইন প্রসেস, ইটস জাস্ট এ ব্রেক ইন ইউর হ্যান্ড, ইউ হ্যাভ টু পুট এ ব্রেক অন, বিকজ ওয়েস্টিং আদার পিপল টাইম, ওয়েস্টিং আমার মতো একজন লোক, দেশের মানুষ ওটা দেখবে, ওটা সবাই জানে। তো দিস ইজ দ্য থিং, রেপুটেশন অফ ইন পলিটিক্যাল কালচার ইন বাংলাদেশের পলিটিক্যাল ওয়ার্ল্ডে যেটা হয়, এটা অনেক অনেক কিছু থেকে হয়তো আমরা এই দেশ বিশেষভাবে ফলো করতে পারবে দেশের ভালোর জন্য। দিস ইজ ওয়ান থিংস ইউ স্যাড। অ্যান্ড আদার থিংস, আমার দৃঢ় বিশ্বাস যে ওয়ান ইজ কমিউনিকেশন উইল বি বেটার ইন দিস কান্ট্রি। যেমন রিস্কালা থেকে ধরেন যারাই এদেশে বসবাস করেন, সবাই সাথে মোবাইল, এবং এই মোবাইলের মাধ্যমে মানুষের কিন্তু জ্ঞান অর্জন করার একটা মাধ্যম। 9 crore সেলফোন ইউজ হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে। এবং আই থিঙ্ক টোটাল 6.8 billion people ইউনিভার্সের মধ্যে 4 billion people is already connected. So that 4 billion people has knowledge ট্রান্সফারিং হচ্ছে, শেখা হচ্ছে বিভিন্নভাবে। তো আমি মনে করি এই রিভলিউশনটা হবে অবশ্যই। অ্যান্ড এভরি হিউম্যান, এখন আমাদের ওয়েস্টে যে সমস্যাটা হচ্ছে, উই আর অ্যাকচুয়ালি কম্পিটিং উইথ হিউম্যান ক্যাপিটাল ভার্সেস ডিজিটাল labor. So it's a big task, and Bangladesh could take a huge advantage because certain things you cannot do that. কোনো ব্যাপার আছে আপনি করতে পারবেন না। যেমন এটা ফিজিক্যালি মনে করেন একজন শেফ, আপনার প্রয়োজন থাকবেই, এটা আপনি কম্পিউটার দিয়ে করতে পারবেন না, কথা বলছেন। সুতরাং ইট ইজ এ কম্পিটিশন বিটুইন হিউম্যান ক্যাপিটাল হুইচ ইজ ভার্সেস দ্য ডিজিটাল লেবার। যেমন আপনি এখন এয়ারপোর্টে গেলে, হেট্রোতে গেলে আপনার কোনো হয়তো মানুষ দেখবেন না, হয়তো 5 years time you don't see anybody in this, you just walk in, walk out, you don't have anything, just walk in. So it's a lot of people who lose the job. So there's certain things because of the labor is becoming very costly in West. এবং বাংলাদেশ এবং এই ধরনের যারা দেশ, ইন্ডিয়া বা পাকিস্তান, they can take a huge advantage for before that time will become. There is a globalization of the whole world will be one come. Everybody has digital communication in their hand. They will have a much better
way of contribute in the society in making a change. Even political change can be reformed with communication. And I'm a great believer of communication of all terms, whether it is social media, whether it is any kind of media, which is I'm a great believer of them. The political and opinion is change. You look at there's another evidence I can show you. Again, I go to Scotland referendum. You look at how they research, which is every day they actually showing করতেছে কত পার্সেন্ট yes and কত পার্সেন্ট no YouGov বা বিভিন্ন যারা এটাকে পরিসংখ্যান করেছে এটা কিন্তু কত অ্যাকুরেসি দেখেন. So this is the thing why how is happen because of the digital world. We are digital world এ আমরা বসবাস করতেছি, বাট এই দেশে এটা হবে এবং opinion can be changed. আজকে আমরা অনেক জিনিস হয়তো বিশ্বাস করতে পারতেছি না আমরা যেটা হবে কিনা, but we will definitely will change your view. People will change their opinion. People will reject you. The time is not far away. আজকে আপনি বিশ্বাস করেন যে আমি Andaleive, I'm a very popular person in the member of parliament, but the time will come, the popularity will not for the looks, popularity will be reformed, and popularity only gain for your workmanship and contribution to the local community and the nation. এটা হবে আমি মনে করি সবচেয়ে ভালো একজন member of parliament, একজন minister, and we want to see you in the top form. Well, thank you so much. আমি আপনাকে জাস্ট এতটুকু বলবো, খুব সংক্ষেপে। হ্যাঁ, আমি একদম সংক্ষেপ করে দিচ্ছি, আপনি ভাইকে বেশি সময় দিবেন, কোনো অসুবিধা নাই। আমি আপনাকে এতটুকু বলবো, since you got very good connection with David Cameron, other conservative leaders and Labour leaders, আপনি শুধু এতটুকু বলবেন যে when you since আপনি শেফের কথা বললেন and you have a Karry award, when an English person enters a restaurant and he orders a chicken jalfrezi and he says that it's too spicy, he has to understand that's what jalfrezi is. So the West, when they decide what we are, they have to realize and understand that this is what we are. এটাই আমাদের ইমোশন। তাদের ওখানে দাঁড়িয়ে তারা আমাদেরকে জাজ করতে কোনোদিনও পারবে না, ঠিক যেভাবে পারেনি, আগেও পারেনি, এখনো পারবে না। সো তাদের অ্যাপ্রিশিয়েট করতে হবে যে আমাদের সাইকোলজি কি, আমাদের সামাজিক ব্যবস্থা কি, এবং তারপর there is a common line যেটা আমাদের জন্য, তাদের জন্য, সবার জন্যই, সেটা যদি আমরা ক্রস করি তখন জাজ করতে পারবে। আপনি যেভাবে ঠিক বললেন ইসলামের ক্ষেত্রেও তাই, যে যখনই ইসলাম ব্যাপারে ওয়েস্ট জাজ করেছে, যখনই দাড়ি টুপি দেখেছে তারা মনে করেছে দে গট স্কেয়ার্ড। এই ব্যাপার যেমন আজকে আমাদের চেঞ্জ করার জন্য অনেক ইসলামিক লিডাররা চেষ্টা করছে, ঠিক সেভাবে আমাদের রাজনৈতিক কালচারটাও যখন ওয়েস্ট চিন্তা করবে, ওয়েস্টের জায়গা থেকে জানি চিন্তা না করে, একটু জানি চেষ্টা করে দ্য চিকেন ঝালফ্রিজি সাপোজ টু বি স্পাইসি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ হলো। মিস্টার এনাম এবং ব্যারিস্টার আন্দালিব রহমান, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে। দর্শক মণ্ডলী, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, অনেক ক্ষেত্রে একমত হয়েছেন দুজন অতিথি, কিছু ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু আকাঙ্ক্ষার জায়গাটা একই। সেটি হচ্ছে যে বাংলাদেশের যে গণতান্ত্রিক রাজনীতির চর্চা এখানে যেটি হচ্ছে, যে গণতান্ত্রিক রাজনীতির সংস্কৃতি চর্চা এখানে হচ্ছে, সেটি আসলে প্রয়োজনটা মেটাতে পারছে না। যে চাহিদা আছে বাংলাদেশের, সময়ের যে চাহিদা আছে, বাংলাদেশের জনগোষ্ঠীর যে চাহিদা আছে, বাংলাদেশের এগিয়ে যাবার যে গতি প্রকৃতি, সেখানে এই রাজনীতি বা এই রাজনৈতিক নেতৃত্ব তার চাহিদা যথাযথভাবে পূরণ করতে পারছে না। অর্জন যে নেই সেটি একেবারেই বলা যাবে না, অর্জন নিঃসন্দেহে আছে, কিন্তু গোটা পৃথিবী যে গতিতে এগুচ্ছে, এমনকি বাংলাদেশের তরুণ প্রজন্ম, এবং বাংলাদেশের প্রসঙ্গিক কারণে বলতে হবে যে বাংলাদেশের জনগোষ্ঠীর 70% বয়স হচ্ছে 40-এর নিচে, এবং তার মধ্যে আবার 58% বয়স হচ্ছে 22-23-এর নিচে। সো এই জনগোষ্ঠীর চাহিদা পূরণ করা খুবই দুঃসাধ্য ব্যাপার, এবং তার জন্য যে নেতৃত্ব দরকার আমরা আগেই উল্লেখ করেছি যে সৎ নেতৃত্ব হতে হবে, দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, দক্ষ হতে হবে, দেশপ্রেম থাকতে হবে, এবং গোটা পৃথিবীটাকে দেখতে পারার মতো শক্তি তার থাকতে হবে, জ্ঞানটা তার থাকতে হবে। নিশ্চয়ই বাংলাদেশ তার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ধারণ করবে, কিন্তু পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে নয়, পৃথিবীকে নিজের মনে করে এবং পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো করে নিজেকে তৈরি করতে হবে। সেরকম একটি নেতৃত্ব বাংলাদেশের দরকার। নিঃসন্দেহে নিশ্চয়ই বলা যেতে পারে যে যারা সিনিয়র নেতা আছেন, এখানে ব্যারিস্টার আন্দালিব উল্লেখ করেছেন যে অভিজ্ঞতা এবং তরুণ এই দুইয়ের সংমিশ্রণ থাকতে হবে। মিস্টার এনামারিও সে জায়গায় ভিন্নমত পোষণ করেননি, কিন্তু যারা সিনিয়র আছেন তারা দেশকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন,
গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং খানিকটা এক্সস্টেডও তারা। আর তরুণ যারা আছেন তারা পুরনোদের সংস্পর্শে যতক্ষণ আছেন, পুরনোদের যেসব লুফুলস আছে, দুর্বলতা আছে, সেগুলো থেকে নিজেদেরকে বের করে আনার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামটা রাজনৈতিক নেতৃত্বে বিশেষ করে যারা আছেন তাদের খুবই জরুরি। আমরা আশা করব যে সেই লক্ষ্যে যারা তরুণ রাজনীতিক আছেন, যারা রাজনীতিতে আসবার ইচ্ছে খুব বেশি মানুষ এখানে বেশি তরুণ করেন না, তারপরেও যারা আসতে চান তারা সেরকম একটা মনোবৃত্তি নিয়ে আসতে হবে। মূল কথা হচ্ছে যে মাইন্ডসেটে পরিবর্তন আনতে হবে প্রত্যেকটি নাগরিকের। বাংলাদেশে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।